ধারণা থেকে মুক্ত হয়ে গণমাধ্যম তাদের ভূমিকা পালন করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। বিশেষ করে গণমাধ্যম এক্সিট পোল রিপোর্ট করার ব্যাপারে সাবধান থাকবেন, কারণ আপনারা যেভাবে এক্সিট পোলকে রিপোর্ট করবেন সেটা কিন্তু নির্বাচনকে আপনার করতে পারে, প্রভাবান্বিত করতে পারে। এরপরে বলবো আমি আইন শৃঙ্খলার কথা। আমার কাছে যেটা মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করেছিলেন তারেক রহমান আসার পরে অনেক জার্নালিস্টরা ফোন করেছিলেন যে উনি আসতে পারে নির্বাচনটা এখন, হ্যাঁ উনি আসার পরে নির্বাচন হবে কি হবে না সেই আশঙ্কাটা কিছু দূরীভূত হয়েছে। কিন্তু একজন লিডার যিনি আপনার বুলেট প্রুফ গাড়ির ভিতর থেকে জনগণকে আপনার সম্বর্ধনার হাত নেড়ে দিতে হয়, সেখানে এবং বিশেষত আমি হাদির কথাটা বলতে ভুলে গেছি, ওটা দিয়ে আমার শুরু করা উচিত ছিল। তার প্রতি আমার শ্রদ্ধা এবং তার রুল মাগফিরাত কামনা করছি এবং জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে সংগীত প্রকাশ করছি। তো হাদির হত্যাটার ব্যাপারে আপনার আল জাজিরার একটা রিপোর্ট আছে। আল জাজিরা রিপোর্ট করেছে যে আপনার বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এরকম গুপ্ত হত্যা বা পলিটিক্যাল কিলিং কোনোদিন হয় নাই, এবং এটা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণ একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। এই জিনিসটাকে লাইট করে দেখার কোনো স্কোপ কিন্তু আমাদের নাই। আর ভদ্রলোক এখানে বলেছেন, উনি চলে গেছেন, যে বিদেশি শক্তিরা চায় যে আমাদের এখানে একটা ভালো নির্বাচন হোক। বিদেশি শক্তিরা কিন্তু আমাদের সমস্যা তৈরি করে, বিশেষ করে একটি বিশেষ বিদেশি শক্তি। এই যে গুপ্ত হত্যার যে আপনার কালচার বা সংস্কৃতি, এবং তার ফলে আমরা শুনছি কিন্তু গানম্যান নেবেন, কাউকে লাইসেন্স দেবেন সরকার, তাহলে আমরা ভোটাররা কি করবো? আমরাও তাহলে একটা করে লাইসেন্স চাইবো যে আমি ভোট দিতে যাওয়ার সময় যেন ওখানে গোলাগুলির মধ্যে পড়ে না যাই, আমি ওই জন্য সেলফ ডিফেন্স করতে পারি। আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অস্ত্র উদ্ধার হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়। এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে উজ্জীবিত করার দায়িত্ব ইলেকশন কমিশনের। তফসিল ঘোষণার পরে এখন সরকারের ভূমিকা অনেকটা কমে গেছে। এই ক্ষেত্রে আমি একটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, যেটার জন্য অবশ্য আমি বলবো কিনা অনেকদিন চিন্তা করেছি। আমাদের সামরিক বাহিনীকে আমাদেরকে সাহায্য করছে। আপনার অতীতে আমরা দেখেছি 18 এবং 24-এর ইলেকশনে সামরিক সবার কথা বলছিলাম, যারা আপনার উচ্চপদস্থ যেরকম DGFI, যারা গোয়েন্দা বিভাগে নিযুক্ত ছিলেন, তারা কি আমাদেরকে সাহায্য করেছে? এইবার নির্বাচনে কি তারা আমাদেরকে সাহায্য করবেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ পুলিশের চাইতে আপনার আর্মি যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আপনার ফিল্ডে থাকে, তখন তো আইন শৃঙ্খলা বাহিনী আপনার হওয়ার কথা, উন্নত হওয়ার কথা, সেটা কিন্তু আমরা দেখছি না। এই জিনিসটা ইলেকশন কমিশনের খুব, শুধু যদি ইলেকশন পিআরওতে কিন্তু এটা আনা হয়েছে, ওটাকে কি বলে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনলি যে আপনার আর্মি থাকবে তা না, আপনার বিমান বাহিনীও থাকবে। বিমান বাহিনী মানে পুরা ইউনিট ওয়াইজ থাকবে, এটা আপনার আরপিওতে আনা হয়েছে। কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হবে কিনা সেটা আপনার ইলেকশন কমিশনের জন্য জরুরি। এখন ইলেকশন কমিশন আপনার আমাদের যেভাবে কাজ করছে আমি ফলো করার চেষ্টা করি। ইলেকশন কমিশনের কার্যক্রম সেরকম আপনার ইলেকশনকে একটা সেই রকম অংশদারিত্বমূলক একটা স্বচ্ছ এবং ক্রেডিবল পার্টিসিপেটরি ইলেকশন করার ব্যাপারে তারা কেমন যদি ধিমা তারে কাজ করছে। যেরকম আমরা সিসিটিভির কথা বলেছি, সিসিটিভি অবশ্যই থাকা দরকার, কিন্তু আমাদের এই জিনিসটা তোরা মনে রাখতে হবে যে আমাদের দেশে সিসিটিভি লাগালেই যে কাজ হবে তা কিন্তু নয়। কারণ আমরা অনেক সময় গেছি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে বেশিরভাগ সময় বেশিরভাগ অফিসে গেলে বলে সার্ভার ডাউন। তো সার্ভার ডাউন হলে সিসিটিভি লাগিয়ে কোনো হবে না, কাজ হবে না। ওই সার্ভারগুলি ঠিক থাকবে কিনা সেটার জন্য কিন্তু আপনার ইলেকশন কমিশনের উদ্যোগ নিতে হবে। আর একটা জিনিস ইলেকশন কমিশন উদ্যোগ নিতে হবে, যেটা আমাদের নির্বাচনের ফলাফলকে বদলে দিতে পারে, সেটা হলো এআই এর ব্যবহার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে
আপনার ইলেকশন রেজাল্ট যে পরিবর্তিত হয়, সেটা আমরা আমেরিকার যে আপনার যখন প্রথমবার ট্রাম্প যখন জেতে, তখন আমেরিকাতে একটা সরগোল পড়ে গেছিল যে পুটিন ওই আপনার ইলেকশনকে ইয়ে করার চেষ্টা করেছে এবং সাফল্য হয়েছে। সেটা নিয়ে আমেরিকানরা এখন কাজ করে সেটা তারা অ্যারেস্ট করার চেষ্টা করছে। তো আজ আমরা যে দুনিয়াতে বাস করি এখন, সেটা হলো টেকনোলজি দিয়ে চলে। এই টেকনোলজির ব্যাপারে কিন্তু প্রযুক্তির ব্যাপারে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। সুতরাং আমি আশা করেছিলাম যে ইলেকশন কমিশন আপনার ভীষণভাবে এই ব্যাপারে সেল স্থাপন করে তাদের লোকজনকে প্রশিক্ষিত করে এই এআই এর ব্যবহার অথবা সিসিটিভির সার্ভার ডাউন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলির ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, কিন্তু তারা নেননি বলে আমার মনে হয়। এবং ইলেকশন রেজাল্ট আপনার আগেকার যুগের ধারণাতে আমরা যেটা মনে করি যে আপনার ওই আপনার পোলিং স্টেশন দখল করবে, এজেন্টকে ঢুকতে দেবে না, এগুলির চাইতে বড় এখন হয়ে গেছে আপনার প্রযুক্তির ব্যবহার। লাস্টলি আমি যে কথাটা বলবো, জনাব তারেক রহমান দেশে এসেছেন, আমরা সবাই স্বাগত জানাই। তিনি আসার পরে আমি মনে করছি যে নির্বাচনের সম্বন্ধে আমাদের যে একটা ভয় ছিল যে আপনার নির্বাচনটা আপনার হবে কি হবে না একটা আশঙ্কা, সেটা আপনার আমাদের অনেকটা দূরীভূত হয়েছে। কিন্তু যে জিনিসটা হয়েছে, ওনাকে সম্বর্ধনা দিয়েছে, অবশ্যই তার পার্টির লোকরা দিবে, কিন্তু আমাদের সরকার যেভাবে তাকে সম্বর্ধনা জানিয়েছে সেটাতে লেভেল প্লেইং ফিল্ড কতটা তৈরি হবে বলে আমি জানি না। কারণ যদি আপনার ভোটাররা যারা ইলেকশন করবে, নট ভোটার, তারা ব্যুরোক্রেসি বা পুলিশ যারা ইলেকশনের আপনার আইন শৃঙ্খলা ইত্যাদির কাজে থাকবে, তারা যদি মনে করে, তাদের মনে যদি এই ধারণা চলে আসে এরাই সরকার গঠন করবে, তখন কিন্তু তারা আপনার বায়াসড হয়ে যাবে। তারা তখন চাইবে যে বলে না যে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকেই ছাতা ধরা, ওইরকম একটা মনোভাব তাদের ভিতরে চলে আসবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা আমি জানি না, এটার জন্য ভীষণভাবে দরকার। আর্মস রিকভারির কথা হয়েছে, আপনার বর্ডার দিয়ে স্রোতের মতো আর্মস আসতেছে, সেই ব্যাপারে কোন রকম পদক্ষেপ সরকার গ্রহণ করেন নাই। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার মধ্যে এরকম একটা ইনএফিশিয়েন্ট স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন পর্যন্ত থাকার পরেও এতদিন রেখেছিলেন প্রফেসর ইউনূস, এটাই বড় আশ্চর্যের কথা। আর এটা হলো শেষ কথা যে আপনার বিদেশি শক্তিরা নিশ্চয়ই আমাদের এখানে চাইবে, এক্সেপ্টিং একটা বিদেশি শক্তি। আমি ওয়েস্টার্ন পাওয়ারের কথা বলেছি, যেটা এখানে এক ভদ্রলোক বলেছেন যে আমাদের ইনভেস্টমেন্ট দিস এন্ড দ্যাট, এগুলি অনেক অংশে নির্ভর করবে আমাদের এখানে আপনার একটা ক্রেডিবল ইলেকশন হয় কিনা। কিন্তু দুঃখের বিষয় হলো, যেহেতু আমরা জনগণ সংঘবদ্ধ না, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির কমিটমেন্ট নাই, খালি ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে, সেখানে এই বিদেশি শক্তিগুলি সবসময় চেষ্টা করে যে অন্যরকম একটা সরকারকে আমরা বসাবো যারা আমাদের কথা চলবে। পৃথিবীতে কোনো দেশই কিন্তু আপনার অল্টারিস্টিক বা একেবারে আপনার উপকার করার জন্য চলে আসবে তা কিন্তু নয়। প্রত্যেক রাষ্ট্র, আমি কথাটা আগেই বলেছি, কোন রাষ্ট্রের কোনো বন্ধু নাই, রাষ্ট্রের আছে ইটারনাল স্বার্থ, তার কোনো বন্ধুও নেই, শত্রু নেই। যে আমার কথা শুনবে, আমার স্বার্থের কাজ করবে, সে আমার বন্ধু, আর না না। তো ওয়েস্টার্ন পাওয়ারের মধ্যেও সেই মানসিকতা আছে, তারা দেবতা নয়, তাদেরও এজেন্ডা আছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের ভূ রাজনীতি, বাংলাদেশের যে সিচুয়েশন, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন বা জিও স্ট্র্যাটেজিক কন্ডিশন, এটা আপনার বহু বহিঃশক্তির কাছে আপনার বাংলাদেশকে নিয়ে আমার যেটা ভয় লাগে, মুক্তিযুদ্ধের সময় যেটা একটা রিজিওনাল কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে চলে গেছিল। আমেরিকা, রাশিয়া, চীন সবাই ওটাতে ইনভলভ হয়ে গেছিল। আমাদের এই রাজনীতি ইলেকশনটা যেন সেই যেহেতু ইন্টারন্যাশনাল কনটেক্সটে চলে না যায়, বিশেষ করে রাশিয়ার ইদানিংকালে রাশিয়ার যে অ্যাম্বাসেডার আছে ইন্ডিয়াতে, তার যে মুক্তিযুদ্ধ এবং তার সঙ্গে আওয়ামী লীগের যে জড়ানো এবং আওয়ামী লীগ যে কত আমাদের বন্ধু, এই স্টেটমেন্টটা কিন্তু খুবই একটা বিপজ্জনক স্টেটমেন্ট। সুতরাং আমাদের যেটা শেষ কথা হলো এই যে জোর 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 নিজের জোর, আমাদের নিজেদের সংঘবদ্ধ থাকতে হবে,
বিশেষ করে আমাদের পলিটিক্যাল পার্টিরা, জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন, উনি যে বক্তৃতাটা দিয়েছেন সেদিন, ওটা খুবই কম্প্রিহেন্সিভ এবং ভালো বক্তৃতা, সুন্দর। ওনার প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সবাইকে নিয়ে কাজ করবেন উনি বলেছেন। সুতরাং এই মানসিকতা যেন থাকে যে ইলেকশনটা ফ্রি ফেয়ার করব, যে জিতবে সে আপনার সরকার গঠন করবে, কিন্তু যারা অপোজিশন থাকবে তাদের সঙ্গে বসে মিলেমিশে দেশকে উনি দাঁড়াবে। সবকিছুর মূলে রয়েছে একটা ক্রেডিবল ইলেকশন। আমরা সবাই মিলে আশা করব, কাজ করব যেন নির্বাচনটা সেই রকম হয়, স্বচ্ছ, অবাধ, মুক্ত, এবং ভোটাররা যেন নিঃসংকোচে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নিজের ইচ্ছা প্রয়োগ করতে পারে। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।